হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব, তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো 15 তারিখ তোমাদের বাংলা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সেই বাংলা পরীক্ষার জন্য তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন এবং সাজেশন তৈরি করেছি। তো এটা কিন্তু তোমাদের মেইন কোশ্চেন না, এটা জাস্ট তোমাদের একটা কি নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কেমন হবে সেটা বোঝার সুবিধার্থে এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে, যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের কোশ্চেনটা কীরকম হতে পারে, অর্থাৎ ইজি হবে না হার্ড হবে, বা একক কাজ দলীয় কাজ কীরকম থাকতে পারে, তার জন্য এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই তোমাদের এই কিছু একক কাজ হিসেবে কী কী রেখেছি। এক নম্বরে রেখেছি বিশ্লেষণমূলক লেখার কী কী বৈশিষ্ট্য থাকে এবং কল্পনা নির্ভর লেখা বলতে তুমি কি বোঝো। কোকিল গল্পটিকে কি কল্পনা নির্ভর লেখা বলা যায়, এটা যুক্তি সহ বুঝিয়ে লেখো। তো এটা কিন্তু তোমার যে বইয়ে যে কোকিল গল্পটা আছে সেটা তোমার পড়তে হবে আগে। এরপর কিছু দলীয় কাজ রেখেছি, একটি তথ্যমূলক লেখা প্রস্তুত করো, এবং 2 নম্বর দলীয় কাজ হচ্ছে তোমার দেখো কি আছে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় একটি কি করো তোমার লিখিত খসড়া তোমার লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে তোমাদের যে একক কাজ আছে সেই একক কাজগুলোর উত্তরে এখন চলে যাব। তো 1 নম্বর একক কাজটা কি ছিল, বিশ্লেষণমূলক লেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো লেখো। তো যেমন এই লেখার প্রধান বৈশিষ্ট্য অনুসন্ধান, পর্যবেক্ষণ, সুনির্দিষ্ট তথ্য এবং উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ, সমস্যার সমাধান ও সিদ্ধান্ত থাকবে। তথ্য বিশ্লেষণ এবং উপাত্ত বিশ্লেষণ দুই প্রকার হতে পারে, তথ্য উপাত্ত বা ছক ও সারণী। এরপরে দেখো কি আছে যে বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে। এরপরে বৈশিষ্ট্য কি, তোমার বিশ্লেষণমূলক লেখার প্রয়োজনীয় তথ্যপাত্র বা ছক এবং সারণী ব্যবহার করতে পারি। তো এটা তোমার কি হবে, ছক। এটা তোমার কি লিখবে এখানে, ছক। তো দেখো এরপরে তোমরা কি লিখতে পারো যে এর মধ্যে দিয়ে লেখাটিকে প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে একাধিক যৌক্তিক সিদ্ধান্তে আসা যেতে পারে। এরপর আমরা কি রাখতে পারি, এই ধরনের লেখায় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা, মত বা প্রতিক্রিয়া থাকে এবং বিশ্লেষণমূলক লেখার মতো নেওয়া হয় তথ্য এবং উপাত্ত পর্যালোচনার উপর ভিত্তি করে। এরপর আমাদের 2 নম্বর একক কাজটা কি ছিল, দেখো যে কল্পনা নির্ভর লেখা বলতে কি বুঝো, কোকিল গল্পটি থেকে কি কল্পনা নির্ভর লেখা বলা যায়, এটা যুক্তি সহ বলো। তো এটার উত্তর কীভাবে দেবে দেখো। তো এই প্রথমে আমরা কল্পনা নির্ভর লেখাটা কি সেই সম্পর্কে জানবো। তো দেখো যে কোনো লেখায় যদি অনেকগুলো কাল্পনিক চরিত্রের মাধ্যমে বিভিন্ন বাস্তব ধারণার বর্ণনা করা হয়ে থাকে এবং অধিকাংশ ঘটনার সঙ্গে বাস্তবের কোনো যখন কি থাকে না, মিল থাকে না, তখন সেটাকে কি বলা হবে, কল্পনা নির্ভর লেখা বলা হয়ে থাকবে। তো দেখো এই কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক এবং অবাস্তব ঘটনা কিংবা চরিত্র। তো দেখো এখানে যে কোকিল গল্পটা তোমার বলা হয়েছিল যে এই গল্পটায় তাই কিছু কল্পনা নির্ভর রচনা, কারণ এখানে কিছু কি আছে, অবাস্তব কিছু ব্যাপার এখানে আছে। তো দেখো এই কোকিল গল্পটিতে আমরা কিছু অবাস্তব ঘটনার বর্ণনা দেখতে পাই, যেমন কোকিল মানুষের মতো কথা বলে, রাজার ইচ্ছা অনুসারে রাজ্যে থাকে, আবার নকল কোকিলের সাথে অভিমান করে চলে যায় এবং এই ঘটনাগুলো বাস্তবে ঘটে না। আবার নকল কোকিলটি কল্পনা করে তৈরি করা যা সে সময়ে বাস্তবে চিন্তাও করা যেত না। এরপরে দেখো আরো কি বলা হয়েছে, পরে কোকিল রচনাটিকে আমরা কল্পনা নির্ভর লেখা বলতে পারি। কল্পনা নির্ভর লেখার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কোকিল গল্পটিতে পাই যেমন কল্পনা নির্ভর রচনা শুনতে ও পড়তে ভালো লাগে, তারপরে কোকিল রচনাটিও শুনতে ও পড়তে ভালো লাগে। কল্পনা নির্ভর রচনায় বস্তু কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না, এই গল্প তেমন কিছু চরিত্র উপস্থিত দেখতে পাওয়া যায়। উপরিক্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা কোকিল শিরোনামের রচনাটিকে কল্পনা নির্ভর লেখা কি করতে পারি, বলতে পারি। এরপরে তোমার কিছু একক কাজ আছে, একক কাজগুলো কি দেখো। একক কাজ হচ্ছে যে দলীয় কাজের উত্তর, অর্থাৎ দলীয় কাজ আমাদের কি ছিল, যে আমার এলাকার মানুষের পেশাগত বৈচিত্র্য সম্পর্কে লেখো। অর্থাৎ আমি একটি মফস্বল শহরে থাকি, আমার এলাকায় নানা শ্রেণী পেশার মানুষ বাস করে এবং আমার স্কুলে 4 ধরনের পেশার মানুষ রয়েছে, যাদের মধ্যে আছে শিক্ষক, পিয়ন, দারোয়ান এবং পরিচ্ছন্নতা কর্মী। তাদের সবাই নিজ কাজকে ভালোবাসেন এবং নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন। তো স্কুলের বাইরে রয়েছে একটি কি বইয়ের দোকান এবং সেখানে বই এবং অন্যান্য স্টেশনারি কিনতে পাওয়া যায়, এবং আমাদের শহরে একটি হাসপাতাল রয়েছে, হাসপাতালে ডাক্তার আছে, মানুষের রোগ হলে ডাক্তার তাদের চিকিৎসা করেন। হাসপাতালের পাশে রয়েছে কি থানা, এবং থানার পুলিশ কি থাকে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে তারা। এবং এরপর আর কি বলা হয়েছে, থানার বাইরে রাস্তার ধারে একজন মুচি বসে এবং আমাদের জুতা বা ব্যাগ তিনি ঠিক করেন। এবং শহর থেকে অদূরে রয়েছে কৃষি জমি, কৃষকরা সে জমি চাষ করেন, তারা ধান এবং অন্যান্য শস্য উৎপাদন করে আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেন। এরপর দেখো আরো কি বলা হয়েছে, মসজিদে আছে কি ইমাম ও মুয়াজ্জিন, আবার ইমাম মসজিদে নামাজ পরিচালনা করে এবং মুয়াজ্জিন আজানদের সবাইকে ডাকে, এবং মন্দিরে রয়েছে পুরোহিত যিনি কি করে, পূজা অর্চনার জন্য সবকিছু পরিচালনা করেন। এরপরে আমাদের কি ছিল দেখো, 2 নম্বর যে আমাদের দলীয় কাজটা কি ছিল। 2 নম্বর দলীয় কাজটা ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনার যে লিখিত খসড়া আমাদের তৈরি করতে হবে।
তো এটা আমরা কীভাবে করব? তো এখানে উপকরণ হিসেবে আমাদের কী কী লাগবে? পাঠ্য বই, কাগজ কলম এবং উপস্থাপনের বিভিন্ন বিষয় থাকবে। যেমন 14ই মে তুমি তারিখটা লিখবে, এরপর তোমার উপস্থাপনায় তুমি কি বলবে যে রাজীব চাকমা, এবং রোল নাম্বার কত হবে তোমার 2। এরপর কি বলা হয়েছে যে বিএফ শাহীন কলেজ ঢাকা কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে ঢাকার উত্তরের মেয়র, তারপরে তোমার অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মন্ডলী, স্কুল ও কলেজের শাখার উপস্থিত সবাইকে কি পান্ডালা শুভেচ্ছা। এরপর তুমি কি বলবে যে বর্ণাঢ্য এই আয়োজনে আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা করছি, এবং আজকের অনুষ্ঠানে প্রথমেই তোমার কি কি থাকবে এগুলো তুমি বলবে। এরপর তুমি সম্মানিত সভাপতি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমার যে বক্তব্যটা আছে সেটা শুরু করবে। এরপর তুমি সবাইকে ধন্যবাদ জানাবে। এভাবেই মূলত তোমাদের অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে। তো এটা জাস্ট তোমরা নিজের মতো করে নিজেদের মতো করে লিখবে। তো দেখো এখানে আরও কী বলা হয়েছে, তোমার যে বিভিন্ন একক কাজ ও দলীয় কাজ ছাড়াও তোমার আরও বিভিন্ন ধরনের ছক থাকতে পারে, এবং তোমার বিভিন্ন শব্দ অর্থ থাকতে পারে পরীক্ষায়। তো সেগুলো আমরা পরীক্ষার আগের দিন তোমাদের যে সমাধানটা দেবো সেখানে দিয়ে দেবো। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তা এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সকল বিষয় সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও এই ভিডিওটি কেমন লাগলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।